সকলকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি। আজ তোমাদের পড়াবো বনভোজন গোলাম মোস্তাফা। নুরু, পুষি, আয়েশা, সফি সবাই এসেছে, আমবাগিচার তলায় যেন তারা হেসেছে। তাই নুরু, পুষি, আয়েশা, সফি এই নামের মেয়েরা সবাই এসেছে। আর আমবাগিচার তলায় যেন তারা হেসেছে, অর্থাৎ আমবাগিচার তলায় তারা জড়ো হয়ে সবাই হাসাহাসি করছে। তারা কেন এসেছে? রাঁধুনিদের শখের রাঁধার পড়ে গেছে ধুম, বৈশাখ মাসের এই দুপুরে নাইকো কারো ঘুম। তাহলে এরা সব এক একজন রাঁধুনি, এবং এরা কিসের জন্য এসেছে না শখের জন্য, মানে নিজেদের শখ মেটানোর জন্য রান্না করতে এসেছে। সময়টা কখন না বৈশাখ মাসের দুপুর। বৈশাখ মাসের দুপুরে তাদের কারো চোখে ঘুম নেই, তারা এই আমবাগিচার তলায় শখের রান্না করতে এসছে। তারা সবাই এক একজন রাঁধুনি। বাপমা তাদের ঘুমিয়ে আছে এই সুবিধে পেয়ে, বনভোজনে মিলেছে আজ দুষ্টু কটি মেয়ে। বাপমা তাদের ঘুমিয়ে আছে এই সুবিধা পেয়ে, বনভোজনে মিলেছে আজ দুষ্টু কটি মেয়ে। বাপমা বৈশাখ মাসের প্রচণ্ড দুপুর রোদে ঘুমিয়ে আছেন। তাদের ঘুমিয়ে থাকাটা সুবিধা নিয়ে এই দুষ্টু মেয়েগুলো বনভোজন করতে এসছে। তাহলে দুষ্টু কটি মেয়ে বাপমাদের ঘুমিয়ে থাকার সুযোগ নিয়ে বনভোজন করতে এসছে। কোথায় না আমবাগিচার তলায়। কেউ এনেছে আঁচল ভরে কুড়িয়ে আমের গুটি, নারিকেলের মালার হাঁড়ি কেউ এনেছে দুটি। তাহলে কেউ আঁচল ভরে কী এনেছে না আমের গুটি কুড়িয়ে নিয়ে এসছে। তখন আমগুলো ছোট ছোট, সেই ছোট ছোট আম তারা আঁচল ভরে কুড়িয়ে এনেছে। আর কেউ এনেছে নারিকেলের মালার হাঁড়ি, মানে নারিকেলের যে মালা সেটাকে হাঁড়ির মতো ভেবে তারা এনেছে। কেউ এনেছে চৈত্র পুজোতে কেনা রঙিন খুরি। তাহলে চৈত্র পুজোতে কেউ রঙিন খুরি, চৈত্র পুজোতে তো মেলা হয়, চৈত্র মেলা, সেই মেলা থেকে কেনা রঙিন খুরি কেউ এনেছে। কেউ এনেছে ছোট্ট বঁটি, কেউ এনেছে ছুরি। কেউ আবার ছোট্ট বঁটি এনেছে, আবার কেউ বা এনেছে ছুরি। বসে গেছে সবাই আজই বিপুল আয়োজনে, ব্যস্ত সবাই আজকে তাদের ভোজের নিমন্ত্রণে। তারা বিপুল আয়োজন নিয়ে বসে গেছে। কি করছে না তারা শখের রান্না করছে। কিসের রান্না না ভোজের রান্না, এবং সেই ভোজে আজকে তাদের সবাইয়ের নিমন্ত্রণ। সেই নিমন্ত্রণ রক্ষা করতে গেলে কী করতে হবে, তাদেরকে ভালো করে রান্না করতে হবে। তাই রান্নার কাজে তারা সবাই ব্যস্ত। কেউ বা বসে হলদি বাটে, কেউ বা রাঁধে ভাত, কেউ বা বলে দুত্তরি ছাই পুড়েও গেল হাত। কেউ বসে হলদি বাটে মানে হলুদ বাটে, আবার কেউ রান্না করে ভাত মানে ভাত রান্না করে, আর কেউ হয়তো বলে দূর ভাত পুড়ে গেল রান্না করতে গিয়ে। বিনা আগুন দিয়েই তাদের হচ্ছে সবার রাঁধা, তবু সবার দুই চোখেতে ধোঁয়া লেগেই কাঁদা। তাহলে বিনা আগুনে তাদের রাঁধা হচ্ছে সকলের। তাহলে ভাবো, বিনা আগুন দিয়ে মানে কোনো আগুন নেই, বিনা আগুন দিয়ে রান্না করছে তারা, তবু তাদের এত ধোঁয়া লাগছে যে ধোঁয়া লেগে তারা চোখে কান্না এসে যাচ্ছে। কোরমা পোলাও কেউ বা রাঁধে, কেউ বা চাকে নুন, অকারণে বারে বারে হেসেই বা কেউ খুন। তাহলে কেউ কোরমা রাঁধছে, কেউ পোলাও রাঁধছে, কেউ আর চেকে দেখছে যে নুনটা ঠিক আছে কিনা, আর অকারণে তারা হাসছে, হেসে হেসে যেন মনে হয় যেন খুন হয়ে যাবে। মানে এত হাসছে যে কবি বলছেন হয়তো হেসে হেসেই খুন হয়ে যাবে। রান্না তাদের শেষ হলো যে গিন্নি হলো নুরু, এক লাইনে সবাই বসে করলো খাওয়া শুরু। তাহলে যখন তাদের রান্নাবান্না শেষ হয়ে গেল, তখন তাদের মধ্যে নুরু নামের মেয়েটি গিন্নি হয়ে বসলো। সে কি করলো, সবাইকে খেতে দিল। গিন্নি হয়ে সে সবাইকে খাবার পরিবেশন করলো। আর কি, সবাই এক লাইনে বসে খাওয়া শুরু করে দিল। ধুলোবালির কোরমা পোলাও আর সে কাদার পিঠে, মিচি মিচি খেয়ে সবাই বললে বেজায় মিঠে।
তাহলে খাবারগুলো কীরকম না ধুলোবালির কোরমা, ধুলোবালির পোলাও, আর কি কাদা দিয়ে তৈরি হয়েছে পিঠে। এগুলো তারা মিছিমিছি খেলো, আর খেয়ে বললো খুব মিঠে হয়েছে, মানে খুব সুন্দর হয়েছে। মানে ছেলেবেলার যে খেলা, হ্যাঁ, বৈশাখ মাসে বাবা মারা যখন ঘুমিয়ে আছে তখন তারা সেই দুষ্টি কটি মেয়ে আম বাগিচার গাছের তলায় এসে তারা মিছিমিছি খেলনা সাজিয়ে রান্না খেলছে, এবং তাদের যে মজা, ছোট্টবেলাকার যে আনন্দ, সেই জীবনের কথা কবি এখানে বলেছেন। এমন সময় হঠাৎ আমি পড়েছি যেই এসে পালিয়ে গেল দুষ্টুরা সব খিলখিলিয়ে হেসে। এমন সময় যখন তাদের রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করছে, তখন হঠাৎ কবি এসে পড়েছেন সেই তাদের মাঝখানে, সেই ছোট্ট ছোট্ট মেয়েগুলোর মাঝখানে। কবিকে দেখেই তারা খিলখিল করে হাসলো, আর দুষ্ট কটা মেয়ে সেখান থেকে পালিয়ে গেল। এই ছিল তোমাদের পাঠ্য কবিতা বনভোজন, গোলাম মোস্তফার লেখা। তাহলে গোলাম মোস্তফার লেখা বনভোজন কবিতাটি আমি তোমাদের পাঠ করে বুঝিয়ে দিলাম। এবারে গোলাম মোস্তফা সম্পর্কে তোমাদের এখানে যা দেওয়া আছে সেটা পড়ছি। গোলাম মোস্তফা 1887 সালে জন্ম, 1964 সালে মৃত্যু। অধুনা বাংলাদেশের অন্তর্গত ঝিনাইদহ জেলার মনোহরপুর গ্রামে এক সম্ভ্রান্ত উচ্চশিক্ষিত পরিবারে কবির জন্ম। তাহলে অধুনা মানে আজকে যেটা বাংলাদেশ, সেই বাংলাদেশে ঝিনাইদহ জেলার মনোহরপুর গ্রামে কবির জন্ম হয়। কিরম পরিবার না সম্ভ্রান্ত মানে খুব বড় লোক এবং উচ্চশিক্ষিত পরিবার। বাংলা ও আরবি ভাষায় তাঁর সমান দখল ছিল, মানে আরবিও শিখেছিলেন, বাংলাও শিখেছিলেন, দুটোতেই তার সমান দক্ষতা ছিল। ছাত্র অবস্থা থেকেই তিনি কবিতা লিখতে শুরু করেন। তাহলে ছাত্র যখন ছিলেন তখন থেকেই তিনি কবিতা লিখতে শুরু করেছিলেন। তাঁর প্রথম উপন্যাস রূপের নেশা। তার প্রথম উপন্যাস কি ছিল না রূপের নেশা। প্রথম কবিতা গ্রন্থ রক্তরাগ প্রকাশিত হয়েছিল 1924 খ্রিস্টাব্দে। তাহলে প্রথম কবিতা গ্রন্থ রক্তরাগ 1924 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। বহু ইংরাজি ও আরবি গ্রন্থের বাংলা তর্জমা ছাড়াও গোলাম মোস্তফা অনেক মৌলিক গ্রন্থ রচনা করেছিলেন। তাহলে বহু ইংরাজি ও আরবি গ্রন্থের বাংলা তর্জমা করেছিলেন, শুধু তাই নয়, অনেক মৌলিক মানে নিজস্ব রচনা তৈরি করেছিলেন। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হাসনা হেনা, ভাঙা বুক, সাহারা, গুলিস্তান, বুলবুলিস্তান ইত্যাদি। এগুলো তার মৌলিক উল্লেখযোগ্য গ্রন্থ। প্রথম প্রশ্ন, গোলাম মোস্তফা কোথায় জন্মগ্রহণ করেছিলেন? গোলাম মোস্তফা অধুনা বাংলাদেশের অন্তর্গত ঝিনাইদহ জেলার মনোহরপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তার দুটি কবিতার বইয়ের নাম লেখো। তার দুটি কবিতার বইয়ের নাম হাসনা হেনা, ভাঙা বুক ইত্যাদি। এবার হচ্ছে একটি বাক্যে উত্তর দাও। কবিতাটিতে কারা খেলতে এসেছিল? কবিতাটিতে 4টে নাম পাওয়া যায়, সেই 4টে মেয়ে খেলতে এসেছিল। সেই নামগুলো হলো নুরু, পুষি, আয়েশা, সফি। এরা কি হয়েছিল? আম বাগিচায় খেলতে এসেছিল। বাগিচা শব্দের অর্থ কি? বাগিচা শব্দের অর্থ হচ্ছে বাগান। রান্নার জন্য তারা কি কি সঙ্গে এনেছিল? রান্নার জন্য তারা মাটির জিনিসপত্র এনেছিল। শুধু তাই নয়, তারা এনেছিল খুরি, চৈত্র পুজোতে কেনা জিনিসপত্র তারা এনেছিল। এসব জিনিসপত্র নিয়ে তারা খেলতে এসেছিল। ঠিক আছে? আমের গুটি, নারিকেলের মালার হাঁড়ি, রঙিন খুঁড়ি, বঁটি, ছুরি, এগুলো নিয়ে তারা খেলতে এসেছিল। তাহলে এগুলো খেলার বস্তু ছিল, এগুলো ছিল তাদের খেলার বস্তু। আচ্ছা, তারপরের প্রশ্নতে চলে যাই। তারপরের প্রশ্ন হচ্ছে, কবিতাকে মিছিমিছি গিন্নি সেজেছিল। কবিতায় নুরু নামের মেয়েটি মিছিমিছি গিন্নি সেজেছিল। মিছিমিছি কি কি খাবার রাঁধা হয়েছিল?
মিচিমিচি কোরমা, ধুলোবালির কোরমা, পোলাও আর কাদার পিঠে রান্না করা হয়েছিল। কবিতায় ওদের খেলার মাঝে কে এসে পড়েছিল? কবিতায় ওদের খেলার মাঝে কবি এসে পড়েছিলেন। এবার তারপরের প্রশ্ন, যেটি ঠিক সেটি বেছে নিয়ে লেখো। যে কবিতাটিতে 4, 3, 5টি মেয়ের কথা বলা হয়েছে। কবিতাটিতে 4টি মেয়ের কথা বলা হয়েছে, উত্তরটা হচ্ছে 4। বিনা, পরের প্রশ্ন, বিনা আগুন জল কাদা দিয়ে তাদের হচ্ছে সবার রাঁধা। মানে বিনা আগুন দিয়েই তাদের হচ্ছে সবার রাঁধা। তাহলে আগুনটা হয়ে উত্তর। আম জাম চা বাগিচার তলায় যেন তারা হেসেছে, উত্তরটা হচ্ছে আম বাগিচার তলায় যেন তারা হেসেছে, তাহলে উত্তরটা হচ্ছে আম। এরপর হচ্ছে শব্দ ঝুড়ি থেকে উপযুক্ত শব্দ নিয়ে শূন্যস্থানে বসাও। প্রথম প্রশ্ন, ড্যাশ মাসের এই দুপুরে নাইকো কারো ঘুম। এটা হবে বৈশাখ মাসের এই দুপুরে নাইকো কারো ঘুম। পরের প্রশ্ন, নারিকেলের মালার ড্যাশ কেউ এনেছে দুটি। নারিকেলের মালার হাঁড়ি কেউ এনেছে দুটি। পরের প্রশ্ন, কেউ এনেছে ছোট্ট মুটি, কেউ এনেছে ড্যাশ। তাহলে কেউ এনেছে ছোট্ট মুটি, কেউ এনেছে ছুরি, উত্তরটা হবে ছুরি। বসে গেছে সবাই আজি ড্যাশ আয়োজনে। বসে গেছে সবাই আজি বিপুল আয়োজনে, উত্তরটা বিপুল। এমন সময় হঠাৎ ড্যাশ পড়েছি যেই এসে। ড্যাশ মানে এখানে হবে আমি, আমি পড়েছি যেই এসে, এটা হচ্ছে প্রশ্ন, উত্তর। এরপরে হচ্ছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। নুন, নুনটা হচ্ছে লবণ, তাহলে নুনের সঙ্গে কার মিল হবে? লবণ। ধোঁয়া, ধোঁয়ার সঙ্গে হচ্ছে ধূম, ধয় দীর্ঘ ধূম, ধোঁয়ার সঙ্গে ধূম। বিপুল, বিপুলের সঙ্গে হবে বিপুলের সঙ্গে হবে বড়। তারপর হচ্ছে আগুন, আগুনের সঙ্গে হচ্ছে অগ্নি, অগ্নি, আগুনের সঙ্গে হচ্ছে অগ্নি। ঘুম, ঘুমের সঙ্গে হবে হচ্ছে নিদ্রা। তারপর হচ্ছে বাগিচা, বাগিচা হচ্ছে বাগান। তাহলে আরেকবার বলে দিই, নুনের সঙ্গে হচ্ছে লবণ, ধোঁয়ার সঙ্গে হচ্ছে ধূম, বিপুলের সঙ্গে বড়, আগুনের সঙ্গে অগ্নি, ঘুমের সঙ্গে নিদ্রা, বাগিচার সঙ্গে বাগান। এটা গেল ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। এরপরে আছে শব্দার্থ। উত্তর হচ্ছে বাগিচা মানে ছোট বাগান, চৈত্র মানে চৈত্র, বাংলা বর্ষের শেষ মাস। খুরি শব্দের অর্থ মাটির পাত্র। বাটে মানে পেশাই করে। চাখে মানে স্বাদ গ্রহণ করে। মিঠে মানে মিষ্টি। বাগিচা মানে বাগান। বনভোজন, দল বেঁধে বাড়ির বাইরে গিয়ে রান্না করে খাওয়া। শখ মানে ইচ্ছা। আয়োজন মানে উদ্যোগ বা সংগ্রহ। বিপুল মানে বড়। ভোজ মানে হচ্ছে নানা রকম ভালো খাবারের আয়োজন। ব্যস্ত মানে ব্যাকুল। এই ছিল গিয়ে শব্দার্থ। এবার হচ্ছে নিচের বর্ণগুলি যোগ করে শব্দ তৈরি করো। নিচের বর্ণগুলিকে সাজাতে হবে, সাজিয়ে কি করতে হবে? শব্দ তৈরি করতে হবে। শব্দ তৈরি করে বসাতে হবে। প্রথমটা আছে দন্ত স, অ ব আ হস্যই, এটা হবে সবাই। এবার সাতের দাগ, নিচের বর্ণগুলি যোগ করে শব্দ তৈরি করো। প্রথমটা হচ্ছে দন্ত স, অ ব আ হস্যই, এটা হবে সবাই। তারপরটা হচ্ছে র আ যুক্ত ধ যুক্ত হস্য যুক্ত দন্তন্য যুক্ত হস্যই সমান রাঁধুনি। ব যুক্ত আ যুক্ত গ যুক্ত হস্যই যুক্ত চ যুক্ত আ, এটা হবে বাগিচা। ব যুক্ত উঞ্জ যুক্ত অ যুক্ত দন্তস্ব যুক্ত ত যুক্ত অ, ব্যস্ত। দুষ্টু, পরেরটা হবে দুষ্টু। দ যুক্ত পেটকমস্য যুক্ত ট যুক্ত হস্য, দুষ্টু। এই হয়ে গেল সাতের দাগ। এরপরে আছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। অর্থাৎ এলোমেলো শব্দ আছে,
সেগুলোকে সাজাতে হবে। প্রথমে হচ্ছে লয়েকা রয়স্বই দন্তনয়কা কয়েকা, এটা হবে নারিকেল। হ্যাঁ, তারপর এটা হচ্ছে দন্তন্য ভয়কা দন্তন্য ব বর্গীর্য, এটা হবে বনভোজন। র কয়াকা অ মধ্যাহ্নয়িকা, এটা হবে অকারণে। দন্তন্য অন্তস্থয়কা বর্গীর্য আ, এটা হবে আয়োজন। আর শেষে হচ্ছে মধ্যাহ্ন ম দন্তনয় হস্যই দন্তনয় তয়রা ফাল, এটা হবে নিমন্ত্রণ। তাহলে এই হয়ে গেল 8-এর দাগ। এরপরে আছে বর্ণ বিশ্লেষণ। গিন্নি, গয় হসন্ত যুক্ত হস্যই যুক্ত দন্তনয় হসন্ত যুক্ত দন্তন্য যুক্ত হস্যই, এটা হচ্ছে গিন্নি। এরপরে যে আঁচল, আয় চন্দ্রবিন্দু চয় হসন্ত যুক্ত অযুক্ত ল আঁচল। নিমন্ত্রণ, দন্তনয় হসন্ত যুক্ত হস্যই যুক্ত ম যুক্ত অযুক্ত দন্তনয় হসন্ত যুক্ত তয় হসন্ত যুক্ত র যুক্ত অযুক্ত দন্তন্য, একসঙ্গে হচ্ছে নিমন্ত্রণ। কোরমা, কয় হসন্ত যুক্ত ও যুক্ত র হসন্ত যুক্ত ময় হসন্ত যুক্ত আ, কোরমা। রঙিন, র হসন্ত যুক্ত অযুক্ত অঙ্গ যুক্ত হস্যই যুক্ত দন্তন্য। এই হয়ে গেল 9-এর দাগ। এবার আছে কবিতাটিতে অন্তমিল আছে এমন কয়েক জোড়া বা 5 জোড়া শব্দ লেখো। যেমন দেয়া আছে ধুম আর ঘুম, এখানে হবে গুটি সুটি, খুরি ছুরি, ভাত হাত, রাঁধা কাঁদা, নুন খুন। এই হয়ে গেল তোমাদের 10-এর দাগের প্রশ্ন। 11 দাগটা তোমরা তৈরি করে নিও। এবার হচ্ছে 12 দাগ, বাক্য রচনা করো। বাক্য রচনা করো। প্রথমে আছে বনভোজন। কাঁসাই নদীর তীরে আমরা বনভোজন করতে গিয়েছিলাম। পরের শব্দ মিছিমিছি, তোমার পাল্লায় পড়ে আমাকে মিছিমিছি এত হাঁটতে হলো। বাগিচা, দার্জিলিং জেলায় প্রচুর চা বাগিচা আছে। আঁচল, মায়ের আঁচল ধরে ছেলেটি মেলা দেখতে গিয়েছিল। ছুরি, পাকা পেঁপে ভোঁতা ছুরি দিয়েও কাটা যায়। নিমন্ত্রণ, এবার প্রায় 500 নিমন্ত্রণপত্র ছাপা হয়েছে। এই হয়ে গেল 12 দাগ। এবার 13 দাগ। নুরু সফিরা দুপুরবেলা ঘুমোয়নি কেন? উত্তর, দুপুরবেলা মা বাবা ঘুমিয়ে পড়েছে দেখে নুরু সফিরা আমবাগিচার তলায় আয়েশা ও সফির সঙ্গে বনভোজন করছিল। বনভোজন করার জন্য তারা ঘুমোয়নি। কবি এসে পড়ায় সবাই পালিয়ে গিয়েছিল কেন? এখানে সবাই বলতে খুদে 4টি মেয়ের কথা বোঝানো হয়েছে। স্বাভাবিক নিয়মে একটু লাজুক প্রকৃতির হয় মেয়েরা। তারা 4 বন্ধু মিলে যা রান্না করছিল তা যে হাস্যকর, সেগুলো যে সত্যি নয়, মিথ্যে মিথ্যে ধুলো কাদা দিয়ে রান্না করা হচ্ছিল, এই ব্যাপারটাতেই তারা লজ্জা পেয়ে গিয়েছিল। তাই কবি এসে পড়ায় তারা লজ্জায় খিলখিলিয়ে হেসে পালিয়ে গিয়েছিল। এরপর আছে গদ্যরূপ। 14 নম্বর প্রশ্ন, গদ্যরূপ লেখো। বৈশেখ, এটা হবে বৈশাখ। চৈত্র, এটা হবে চৈত্র। হলদি হবে হলুদ। মিঠে হবে মিষ্টি। এরপরে যে একই অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো। ইচ্ছা, এটা হচ্ছে শখ। বাগান বাগিচা। চড়ুই ভাতি বনভোজন। নিদ্রা ঘুম। 16 নম্বর প্রশ্ন, বিপরীতার্থক শব্দ লেখো। আজি হচ্ছে কাল, ছোট হচ্ছে বড়, হেসে হচ্ছে কেঁদে, শুরু হচ্ছে শেষ, তলায় হচ্ছে আগায়। এই হয়ে গেল তোমাদের 16 দাগের প্রশ্ন। এবার আমি তোমাদেরকে কবিতাটার সার সংক্ষেপ বলবো। হ্যাঁ, সার সংক্ষেপ যাতে পড়লে তোমরা কি হবে, বুঝিয়ে দিলে তোমরা কবিতার সম্পর্কে আরও তোমাদের ধারণাটা পরিষ্কার হবে। হ্যাঁ, বনভোজন কবিতার সারসংক্ষেপ হলো, কবিতাটিতে একদল চঞ্চল শিশু নুরু, পুষি, আয়েশা ও সফিরা মিলে একটি আমবাগানে বনভোজনের আয়োজন করেছে। তাদের এই আয়োজন বড়দের মতো গাম্ভীর্যপূর্ণ নয়,
বরং এটি ছিল এক ধরনের চড়ুইভাতি বা খেলার ছলে রান্না করা। কবিতাটির মূল বিষয়বস্তু কি না, বৈশাখ মাসের তপ্ত দুপুরে যখন বড়রা ঘুমে মগ্ন, তখন শিশুরা রান্নার সরঞ্জাম নিয়ে মেতে ওঠে। তাদের রান্নার উপকরণগুলো ছিল খুবই সাধারণ। গিন্নি সেজেছিল কেউ একজন, তার নাম নুরু। তাদের সরঞ্জামগুলো কিরম ছিল না, হাঁড়ি কুড়ি, মাটির তৈরি ছোট খেলনা, রান্নার তেল, হ্যাঁ, ইত্যাদি। রান্না ও ফলাফল, তারা অত্যন্ত উৎসাহের সাথে মিছিমিছি পোলাও কোরমা রান্না করেছিল। মজার বিষয় হলো, খাওয়ার সময় যখন ধুলোবালি মেশানো সেই খাবার সামনে আসে, তখন তারা একে অপরের দিকে চেয়ে হাসাহাসি করতে থাকে। কবিতার শেষে কবি এক গভীর দীর্ঘশ্বাস ফেলেছেন। শৈশবে সেই নির্ভেজাল আনন্দ, ছোট ছোট বিষয়ে খুশি হওয়া এবং সেই অকৃত্রিম বন্ধুত্বের দিনগুলো বড় হওয়ার সাথে সাথে হারিয়ে গেছে। বাস্তব জীবনের কঠোরতায় সেই সহজ সরল দিনগুলো আজ কেবলই স্মৃতি। এই কবিতাটি আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের জীবনের শ্রেষ্ঠ সময় হলো তার শৈশব, যেখানে অতি সামান্য জিনিসেই পরম সুখ খুঁজে পাওয়া যায়। এই ছিল তোমাদের পাঠ্য কবিতা বনভোজন। তোমাদের সকলকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শেষ করছি। তোমরা সকলে খুব ভালো